চারটি সংস্কার কমিশন আজ প্রধান উপদেষ্টাকে তাদের প্রস্তাব দিয়েছে। কোন প্রক্রিয়ায় এসব প্রস্তাব বাস্তবায়ন করা হবে তার রূপরেখা নির্ধারণ হবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায়। এসব নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক রুমিন ফারহানা। রুমিন ফারহানা, আপনাকে স্বাগত আমার সাথে যুক্ত হবার জন্য। প্রথমেই জানতে চাই যে নির্বাচন ব্যবস্থা নিয়ে বেশ কিছু সুপারিশ এসেছে। তো 4 বছরের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে। সংসদ সদস্য হবার বয়স কমিয়ে 21 করার কথাও এসেছে। তো এসব বিষয়ে আপনার মতামত কি? জি, আপনি শুনতে পাচ্ছেন? রুমিন ফারহানা, আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি না। আচ্ছা, এখন শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, জি বলুন। আচ্ছা, আমি আপনার কাছে প্রশ্নটা করছি আবার, সেটা হচ্ছে যে এই যে নির্বাচন ব্যবস্থা নিয়ে বেশ কিছু সুপারিশ এসেছে, 4 বছরের জন্য দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথাও বলা হচ্ছে, আবার সংসদ সদস্য হবার বয়স কমিয়ে 21 করার কথাও এসেছে। তো এসব বিষয়ে আপনার মতামত কি? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এখনো পুরো ডিটেইলটা দেখতে পারিনি, বাট আমি যেটুকু শুনতে পেয়েছি যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে এবং সংসদ হবার বয়স কমিয়ে 21 করা হচ্ছে। সো আমার মনে হয় যে এই চেঞ্জ গুলো খুব মেজর কিছু না, বিকজ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট সেটা কিন্তু বিএনপি তার ভিশন 2030 যেটা 2016 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দিয়েছিলেন, সেখানে কিন্তু দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বিএনপি প্রথম বলে। এবং আমরা বিশ্বাস করি যে সমাজে এমন মানুষ আছেন যাদের প্রাজ্ঞতা, বিজ্ঞতা এবং তাদের জ্ঞান দেশের কাজে, মানুষের কাজে আমরা ব্যবহার করতে পারি। বাট নর্মালি তারা কিন্তু ইলেকশন প্রসেস, যেটা আমাদের সাধারণ নির্বাচন প্রক্রিয়া, সেভাবে তারা সংসদে আসতে চান না বা আসতে পারেন না। বাট তাদের এই যোগ্যতা বা মেধাকে যদি আমরা কাজে লাগাতে চাই, তাহলে আসলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করবার কোনো বিকল্প নেই। আর পার্লামেন্ট মেম্বার হবার বয়স 21 করা যে এই প্রস্তাব রাখা হয়েছে, এটা কিন্তু একটু হলেও আমরা সাধারণ মানুষ যারা আছে আমরা কিন্তু বুঝতে পারি এটার কারণটা কি। খুব সম্ভবত এটার কারণ হচ্ছে নতুন যেই দল তৈরি হতে যাচ্ছে স্টুডেন্টদের, তাদের বয়স বিবেচনায় রেখে আসলে বোধহয় এই বয়স 21 করার প্রস্তাবনা করা হয়েছে। জি, আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে এই যে একটি সাংবিধানিক কাউন্সিলের কথা কিন্তু বলা হয়েছে। তো সরকারের মেয়াদ শেষে তারা অন্তর্বর্তীকালীন সরকার আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন, এই বিষয়টিকে কিভাবে দেখছেন আপনি? আবার যদি একটু প্রশ্নটা করতেন। জি, অবশ্যই। একটি সাংবিধানিক কাউন্সিলের কথা বলা হয়েছে, আমরা সবাই জানি। তো সরকারের মেয়াদ শেষে তারা অন্তর্বর্তীকালীন সরকার আগ পর্যন্ত দায়িত্বে থাকবেন, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি সাংবিধানিক কাউন্সিলের ব্যাপারে এটুকুই বলতে চাই যে সাংবিধানিক কোনো পরিবর্তন যদি আনতে হয়, সেটা আসলে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত মানুষ ছাড়া কিভাবে সম্ভব আমি জানি না। বিকজ আমাদের সংবিধানের কোনো পরিবর্তন আনতে হলে কেবল সিঙ্গল মেজরিটি না, 2/3 মেজরিটি পার্লামেন্টে থাকতে হবে, তারপরেই কনস্টিটিউশনে চেঞ্জ আনা যায়। এটা অনির্বাচিত কোনো ব্যক্তির দ্বারা কি করে এই সাংবিধানিক মেজর চেঞ্জ আসা সম্ভব আমি জানি না। বাট দেন এগেইন আমাদের যে পরিবর্তনগুলোর কথা বলা হচ্ছে, সেই ব্যাপারগুলোতে মানুষ কি করে রেসপন্ড করে, মানুষ কিভাবে বিষয়গুলো দেখছে, সেটা যদি যাচাই করতে হয়, তাহলে আমার মনে হয় গণভোটের কোনো বিকল্প নাই। জি, অনেক ধন্যবাদ। আর একটা বিষয় যে এই যে সংবিধান থেকে ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়তাবাদ বাদ দেওয়ার সুপারিশ এসেছে। সংবিধানে গণপ্রজাতন্ত্রের পরিবর্তে জনগণতন্ত্রী বাংলাদেশের সুপারিশও এসেছে। এসব নিয়ে আপনার অবস্থানটা কি? দেখুন, এই যে ধর্মের ব্যাপারে যে কথাটা আপনি বললেন, এটা কিন্তু বহু বছর ধরেই বাংলাদেশের সংবিধানে আছে এবং এটা নিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের মেজরিটি মানুষ কিন্তু কোনো রকম কোনো আপত্তি জানায়নি। আর সংবিধানটা হচ্ছে উইল অফ দি পিপল, মানুষের ইচ্ছার প্রতিফলনটাই হচ্ছে সংবিধান।
সো মানুষ যদি এই ব্যাপারে কোনো আপত্তি না করে বা মানুষের যদি এই ব্যাপারে কোনো ধরনের কোনো বক্তব্য না থাকে, তাহলে আমি জানি না এই এই ব্যাপারটি আসলে রাজনৈতিক দলগুলো কিভাবে দেখবে। বিকজ দিন শেষে তো এই প্রতিটি পরিবর্তন আবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করা হবে, এবং রাজনৈতিক দলগুলো ডেফিনেটলি তাদের নিজেদের রাজনৈতিক মতাদর্শ, নিজেদের রাজনৈতিক হিসাব নিকাশ এবং মানুষ কি চায় সেটার উপরে ভিত্তি করেই আসলে তাদের মতামত দেবে। সো দিন শেষে এটা আসলে মানে রাজনৈতিক দলগুলোর উপরেই নির্ভর করবে কি ধরনের সংস্কার হবে। আর গণপ্রজাতন্ত্রের বিষয় যেটা বলা হয়েছে, এখানে অনেকেই মানে একটা ডিবেট নিয়ে আসছেন যে প্রজা শব্দটি আসলে থাকা উচিত কিনা, বিকজ আমরা তো নাগরিক হবার কথা বলছি। সো প্রজা শব্দটি এখানে আসলে কতটি অ্যাপ্রোপ্রিয়েট। বাট অন দি আদার হ্যান্ড আমরা ডক্টর সলিমুল্লাহ খানের কথা শুনেছি, তিনি কিন্তু বলছেন যে এই প্রজা আসলে আইনের প্রজা, এটা স্বাভাবিক অর্থে যে প্রজা আমরা ধরি এটা সেটি নয়। সো এই ডিবেটটি আসলে চলবে এবং দেখা যাক রাজনৈতিক দলগুলো এই ব্যাপারে কি মত দেয়। আচ্ছা, আগামী নির্বাচন নিয়ে আপনাদের পরিকল্পনা কি? মানে শিক্ষার্থীরা জাতীয় নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের কথা সামনে আনছে, এই বিষয়ে আপনাদের দল কি ভাবছে? আমি যতদূর জানি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা ওয়াদা করেছে যে যদি তারা একক সংখ্যাগরিষ্ঠতাও পায় নির্বাচনে, তারপরেও আসলে তারা সকলকে নিয়ে আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাবে। তো সেই দিক থেকে যদি আপনি দেখেন, তাহলে আমি মনে করি যে নেক্সট যে পার্লামেন্টটা হবে তারাই কিন্তু সংবিধান পরিবর্তনের দায়িত্বে যাবে। সেজন্য আলাদা করে গণপরিষদ গঠনের কোনো প্রয়োজন আছে বলে বিএনপি মনে করে না। আচ্ছা আচ্ছা 2018 নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার কথা বলেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান, এই বিষয়ে কি ভাবছেন আপনি? একটু রিপিট করবেন? জি অবশ্যই অবশ্যই। 2018 নির্বাচনে সংশ্লিষ্ট সবাইকে আইনের আওতায় আনার কথা বলেছেন ইসি সংস্কার কমিশনের প্রধান, তো এই বিষয়ে কি ভাবছেন? দেখুন, নির্বাচনে যারা কারচুপি করেছে, নির্বাচন ইলেকশন রিগিং এর সঙ্গে যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, রিগিং করবার নির্দেশ যারা দিয়েছেন এবং যারা সেটিকে পালন করেছেন, তাদের প্রত্যেককেই আইনের আওতায় আনা, এবং এটা শুধু 18 না, 14, 18 এবং 24 তিনটি নির্বাচনে যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত ছিলেন তাদেরকে আইনের আওতায় আনা সাধারণ মানুষও মনে করে প্রয়োজন। ইভেন ইলেকশন কমিশনে সেই সময় যারা ছিলেন তাদেরকেও ডেফিনেটলি বিচারের আওতায় আনা উচিত। জি আচ্ছা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের কথা এসেছে সুপারিশে, তো এই বিষয়ে আপনার দল কি ভাবছে বা কি মতামত দিতে চায়? আমাদের মহাসচিব তো খুব পরিষ্কার করে বলে দিয়েছেন যে জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় সরকার নির্বাচন নয়। বিকজ আপনি দেখুন, বাংলাদেশের মানুষ 15 বছর কোনো ভোট দেয় নাই। 15 বছর তারা তাদের প্রতিনিধি নির্বাচন করবার তাদের যেই সাংবিধানিক অধিকার, সেখান থেকে তারা বঞ্চিত হয়েছে। গত 15 বছর বাংলাদেশের ন্যূনতম কোনো সুষ্ঠু ভোট হয় নাই। তো সেই সকল কিছু বিবেচনায় আসলে মানুষেরও দাবি হচ্ছে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন, একটি জাতীয় সংসদ যেটি আসলে মানুষের ট্রু রিপ্রেজেন্টেটিভ হবে এবং মানুষের ভোটে তারা নির্বাচিত হবে। সো জাতীয় সংসদ নির্বাচনের আগে কোন রকম স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে বিএনপি নয়। আর বিএনপিতে একটা কথা পরিষ্কার করেই বলেছে যে এই বছর জুন জুলাইয়ের মধ্যেই নির্বাচন হয়ে যেতে পারে। বিকজ আমাদের তো খুব বেশি কাজ বাকি নেই, নির্বাচন কমিশন গঠিত হয়ে গেছে, ভোটার তালিকাও হালনাগাদ করতে খুব বেশি হলে 1-1.5 মাস সময় লাগবে। তারপরে তো আসলে আমরা নির্বাচনের দিকে যেতে পারে, এবং বিএনপি বাংলাদেশের লার্জেস্ট পলিটিক্যাল পার্টি হিসেবে মনে করে যে দিস ইজ মানে ইট শুড নট টেক লং। শিক্ষার্থীদের অনেকে বলছেন যে বিএনপি সংস্কারের বিপক্ষে, তারা কেবল ক্ষমতায় যেতে চায়, তো এমন অভিযোগের বিষয়ে আপনার প্রতিক্রিয়া কি? দেখুন, একটা অবাধ নির্বাচন হলে যাদের জনপ্রিয়তা আছে তারাই ক্ষমতায় যাবে।
শিক্ষার্থীরা চমৎকার কথা বলছেন, তারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন, তাদের অনেকে আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, অনেকেই জীবন দিয়েছেন। সো তাদের আত্মত্যাগকে খাটো করে দেখা, ছোট করে দেখার কোনো প্রশ্নই ওঠে না। এবং বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন, বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্তকে প্রতিষ্ঠা করা, বাংলাদেশে একটা নতুন পলিটিক্যাল কালচারের সূচনা করা, এই সকল কথাগুলো কিন্তু, চমৎকার কথাগুলো আমরা কিন্তু আমাদের স্টুডেন্টদের কাছে, আমাদের নেক্সট পরের জেনারেশন জেন জির কাছে আমরা শুনেছি। সো আমার মনে হয় এই কথাগুলো নিয়ে যখন তারা মানুষের কাছে যাবে, বিকজ ইতিমধ্যে তারা বলেছে যে তারা পার্টি গঠন করবে এবং তারা এক দেড় মাসের মধ্যেই আমরা একটা নতুন দল পেতে যাচ্ছি। সো আমার মনে হয় তারা যদি তাদের এই বক্তব্যগুলো নিয়ে মানুষের কাছে যায়, মানুষ ডেফিনেটলি, কেন নয়, তারা তারা যদি আত্মবিশ্বাসী হয় তারাও ভোটে যেতে পারে এবং মানুষের সমর্থন নিয়ে তারাও ক্ষমতায় যেতে পারে। একদিকে অন্তর্বর্তী সরকারের গঠিত কমিশনগুলো তাদের প্রতিবেদন দিচ্ছে, অন্যদিকে জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার দাবিও করছেন শিক্ষার্থীরা। তো সার্বিক পরিস্থিতি দেখে কি মনে হচ্ছে? সার্বিক পরিস্থিতি দেখে মনে হচ্ছে এক ধরনের হযবরল অবস্থা চলছে। বিকজ জুলাই প্রক্লামেশন নিয়ে যেটা হলো সেটা খুবই ক্লামজি একটা সিচুয়েশন। আমরা শুরুতে দেখলাম যে তারা বলছে নাও অর নেভার, 31 ডিসেম্বরই হবে, এদিনই হতে হবে, না হলে আর কোনোদিনই হওয়া সম্ভব নয়। অথচ এবং সরকার বললো এটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, এর সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নাই। ওই দিনই রাত 1টা বাজে তারা সেই ঘটনা মানে সেই প্রোক্লামেশন থেকে সরে আসলো। আমরা দেখলাম গভর্নমেন্টও বলছে এখন এটা তারাই দেবে, আবার বলছে না তারা এটা ফ্যাসিলিটেট করবে, গভর্নমেন্ট এটাকে ফ্যাসিলিটেট করবে। যদি এটা প্রাইভেট ইনিশিয়েটিভ হয় তাহলে গভর্নমেন্ট কি করে ফ্যাসিলিটেট করবে, এটা আমি এখনো বুঝতে পারি নাই। সো আমার মনে হয় যে সরকারের এগুলোর দিকে না তাকিয়ে নিজের কাজে ফোকাস করা উচিত। বাংলাদেশে এখন নানাবিধ সমস্যায় জর্জরিত। বাংলাদেশে দ্রব্যমূল্য একটা বড় সমস্যা, সাধারণ মানুষের নাভিশ্বাস, এর মধ্যে নতুন করে ভ্যাট বাড়ানোর কারণে প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে গেছে, সাধারণ মানুষ ধাক্কা খেয়েছে। বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা নাজুক, ছিনতাই, রাহাজানি, খুন, ডাকাতি অনেক অনেকাংশে বেড়েছে। এগুলোর দিকে মনোযোগ না দিয়ে, এবং সেই সঙ্গে নির্বাচন তো আছেই, এই সকল দিকে আসলে সরকারের মানে অনেক বেশি মনোযোগ বা অনেক বেশি ফোকাস দেওয়া উচিত, রাদার দেন ওই প্রোক্লামেশন ঘোষণা বা এগুলো স্টুডেন্টদের কাজ, তারা করতে চাইছে করতে দেন, কিন্তু সরকারের আসলে এগুলোর সঙ্গে জড়িয়ে গেলে কাজের কাজ কিছুই হবে না। রুমিন ফারহানা, আজকের মতো শেষ প্রশ্ন আপনার কাছে। নির্বাচন হয়ে গেলে ক্ষমতায় যাওয়া রাজনৈতিক দল যে সুপারিশ অনুযায়ী সংবিধানের পরিবর্তন আনবে তার নিশ্চয়তা কি? আর এখানে যদি একটি বিশৃঙ্খলা তৈরি হয় সেটি ঠেকানোর পথ কি? দেখুন, রাজনৈতিক দল যদি পরিবর্তন না নেয় তাহলে কিন্তু দেশের 18 কোটি মানুষের হাতে একটা ব্রহ্মাস্ত্র আছে। ব্রহ্মাস্ত্রটা হচ্ছে তারা 5 বছর পর এই সরকারকে ভোট দিবে না, এই দলকে আর ভোট দেবে না, কারণ এই দল ওয়াদা ভঙ্গ করেছে। 1। 2 হচ্ছে যখন একটা ন্যাশনাল কনসেনসাস তৈরি হবে, একটা জাতীয় ঐক্যমত্য তৈরি হবে, তখন যেই দলই ক্ষমতায় আসুক না কেন তাদের পক্ষে সেই জাতীয় ঐক্যমত্য থেকে সরে যাওয়া খুব ডিফিকাল্ট। অনেকেই 3 জোটের রূপরেখার কথা এখানে নিয়ে আসেন, বলেন যে 3 জোটের রূপরেখাতেও তো ছিল অনেক কথা, বা সেগুলো তো পরবর্তীতে সরকার মানে নাই। আমি একটু বিনীতভাবে বলি, 90 আর 2024 কিন্তু এক না। হ্যাঁ, 90-এও একটা গণ অভ্যুত্থান হয়েছে, তবে সেই গণ অভ্যুত্থানে এভাবে আপামর জনসাধারণ রাস্তায় নেমে আসে নাই, আপামর জনসাধারণ রক্ত দেয় নাই, ঝুঁকি নেয় নাই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, এরশাদ আসলে হাসিনার চেয়ে অনেক বেশি গণতান্ত্রিক ছিল। তো এই সকল কিছুর বিবেচনায় 90 আর 24 এক না। 24-এ মানুষের অ্যাসপিরেশন, মানুষের স্বপ্ন, মানুষের দৃষ্টিভঙ্গি অনেক বেশি পাল্টে গেছে, এবং মানুষকে এখন আসলে আপনি ধোঁকা দিয়ে রাখতে পারবেন না। প্রতিটা রাজনীতিবিদ, প্রতিটা মানে রাজনৈতিক কর্মী কি বলছে, কি লিখছে, কি ভাবছে, মিডিয়ার কল্যাণে এবং বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে কিন্তু সকল কিছু রেকর্ডেড, ডকুমেন্টেড।
90-এ কিন্তু সেরকম ছিল না। সো এখন যদি কেউ তার প্রমিস থেকে বা কেউ তার প্রতিজ্ঞা থেকে সরে যায়, আপনি মুহূর্তেই তাকে আসলে অ্যাকাউন্টেবল করতে পারেন এবং তার ক্রেডিবিলিটি ভীষণভাবে হুমকির মুখে পড়বে। সো এখন চাইলেই আসলে প্রতিজ্ঞা থেকে সরে যাওয়া সম্ভব বলে আমি মনে করি না। জি, রুবিন ফারহানা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামতের জন্য। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।